আজকের ভিডিওতে অ্যালুমিনা গ্রুপের একটি ভীষণ গুরুত্বপূর্ণ রেমেডি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। এই রেমেডিটি দিয়ে জটিল প্রকার রোগ আরোগ্য করা যায়। মানে যে রোগগুলো সহজে আরোগ্য হয় না বা আরোগ্য করতে সমস্যা আছে, সেই রোগগুলো এই রেমেডিটি দিয়ে আরোগ্য করা যায়। অবশ্য হোমিওপ্যাথি চিকিৎসা লক্ষণভিত্তিক চিকিৎসা, তো যদি লক্ষণ সাদৃশ হয় তাহলে জটিল প্রকার রোগ এই রেমেডিটি দিয়ে আরোগ্য করা যায়। তো আমি প্রথমে লিখে নিই রেমেডিটির নাম। অ্যালুমিনা সিলিকেটা। রেমেডিটির নাম হচ্ছে অ্যালুমিনা সিলিকেটা। আমাদের যে অ্যালুমিনা যে রেমেডি আছে, সেই রেমেডিরই একটি গ্রুপ রেমেডি। এটা মিশ্র রেমেডি। কেননা দেখুন, এই নামেই বোঝা যাচ্ছে অ্যালুমিনা আর হচ্ছে সিলিকেটা। সিলিকেটা মানে সাইলিসে, বালি থেকে আমাদের যে সাইলিসে ওষুধটি তৈরি হয়, এই দুটো পদার্থ দিয়ে তৈরি হয়। এবার এই রেমেডিটি সম্পর্কে যদি বিস্তারিত তথ্য জানতে হয় তাহলে আগে জেনে নেওয়ার প্রয়োজন যে এই রেমেডিটি কী দিয়ে তৈরি এবং কীভাবে তৈরি হয়। তো আপনাদের বোঝার সুবিধার জন্য দেখুন, এই পাশের ছবিটিতে যে পদার্থটি দেখানো হচ্ছে, এটা একটা খনিজ পদার্থ, মানে মাটির নিচে খনিজে পাওয়া যায় এই পদার্থটি। এই যে পদার্থটি, এই পদার্থটির নাম হচ্ছে অ্যান্ডালাসাইট রক, মানে এক ধরনের শিলা। এবার এই অ্যান্ডালাসাইট রকের মধ্যে আমি তো আগেই বলেছি যে এটা দুটি পদার্থ দিয়ে তৈরি। এই অ্যালুমিনা আছে, মানে এই পদার্থটি আছে, এই পদার্থটি আছে হচ্ছে 63%, ঠিক আছে। আর সিলিকা আছে, মানে বালু আছে হচ্ছে, সিলিকা আছে হচ্ছে 37%। হ্যাঁ, এই দুটো মিলেছে এই পদার্থটি তৈরি। সুতরাং এটা তো এই নামের অনুসারেই বোঝা যাচ্ছে যে এই রেমেডিটি দিয়ে এই অ্যালুমিনা এবং এই আমাদের সাইলেসিয়া যে ঔষধ আছে, দুটি ঔষধের কাজ আমরা একটা ঔষধে পাবো। যে পদার্থটি আপনাদের দেখালাম, এর থেকে রাসায়নিক প্রক্রিয়ায় আমাদের অতি প্রয়োজনীয় হোমিওপ্যাথি রেমেডি এই অ্যালুমিনা সিলিকেটা প্রস্তুত হয়। তো আমি এবার বলি যে আমি কেন বললাম যে জটিল প্রকৃতির রোগ। তো এটার তিনটি রোগে একেবারে অব্যর্থ ফল দেয় যদি লক্ষণ সাদৃশ হয়। এবার সেই তিনটি রোগ কি? আর একটা কথা, যে আমি যে তিনটি রোগ বলবো, এই তিনটি রোগের উপর কেন্দ্র করে অন্য লক্ষণগুলো দেবে। একটা ওষুধকে মনে রাখার এটাই হচ্ছে মেন কথা। এবার সেই রোগ তিনটি কি? পুরাতন রোগ, কিন্তু তিনটি পুরাতন রোগ। পুরাতন এই সিদ্ধাড়ায় বা ব্যাকবনে ব্যথা, মানে মেরুদণ্ডে ব্যথা, ঠিক আছে, পুরাতন সিদ্ধাড়ার ব্যথা বা মেরুদণ্ডের ব্যথা। তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে নার্ভের রোগ, মানে স্নায়ু রোগ, আমরা যেটাকে বলা হয় স্নায়ু রোগ। আর একটা হচ্ছে মাথার রোগ। এই তিনটি ক্রনিক রোগে ঔষধটি কিন্তু অব্যর্থ ফল দেয়। এবার আমি আপনাদের আগেই বলেছি যে এই তিনটি রোগের উপর অন্যান্য যে লক্ষণগুলো আসবে, সেই লক্ষণগুলো আপনাদের আমি জানাবো। এবার এই লক্ষণগুলো আমরা যদি জানি তাহলে আমাদের ঔষধ নির্বাচন করতে সুবিধা হয়। তো আজকের ভিডিওতে এই লক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই যে রেমেডিটি, এই রেমেডিটি তো খুব বড় রেমেডি নয়। এই রেমেডিতে মাত্র 7টি প্রধানতম লক্ষণ রয়েছে। এবার প্রধানতম লক্ষণ আমি কিভাবে বলেছি, মানে কোন রোগে কি লক্ষণের পরিপ্রেক্ষিতে ওষুধগুলো ব্যবহার করা হয়। তো এই প্রধানতম লক্ষণ দিয়ে একটা রুগীর ড্রাগ পিকচার অঙ্কন করা যায়। ড্রাগ পিকচার মানে কি? রুগী চিত্র। আমি প্রধানতম লক্ষণ নম্বর 1-এ জানাবো ক্রিয়াস্থান। এই ঔষধটির ক্রিয়াস্থান কোথায়? তো এই ঔষধটির ক্রিয়াস্থান, আমি যে তিনটি রোগ বলেছি সেই রোগের উপরই দেখেন বলে দেবে যে ক্রিয়াস্থান কোথায়। আমি বলেছি যে মেরুদণ্ড, মানে সিদ্ধাড়ার উপরে আছে। তারপরে আছে নার্ভ, মানে স্নায়ুর উপরে। স্নায়ু তো খালি চোখে দেখা যায় না, আমাদের শরীরে সর্বত্র ছড়িয়ে আছে। আর হচ্ছে মাথা। তার মানে হলো যে মেরুদণ্ড, স্নায়ু এবং মাথার উপর এই ঔষধটির প্রধান ক্রিয়া। ঠিক আছে, স্পষ্ট হয়ে গেল।
এবার নাম্বার 2তে জানবো মাথা সম্পর্কে। মানে মাথার রোগেও কিন্তু এই রেমেডিটি ব্যবহার করা হয়। এবার মাথার রোগেই ব্যবহার করা হয় বিধায় আপনি ওষুধটি চালিয়ে দিলেন, তাহলে তো রোগ আরোগ্য হবে না। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে লক্ষণভিত্তিক। তো মাথার রোগে যদি ব্যবহার করতে চান তাহলে কি লক্ষণ থাকতে হবে? মাথায় রক্তাধিক্যের জন্য কিন্তু বেদনা হয়। মাথায় রক্তাধিক্যের জন্য বেদনা হয় কথাটার মানেটা কি? মাথার মধ্যে রক্ত ওঠে, সে রক্ত সহজে নামতে চায় না। এটা প্রেশারের কারণে অবশ্যই হয়। এই আমাদের এই মাথায় রক্তাধিক্যের জন্য মাথায় বেদনা হয় বেলেডোনায়ও। তো আপনি সেটা বুঝবেন কি করে যে মাথায় রক্তাধিক্য হচ্ছে? মাথায় রক্তাধিক্য হলে এই মুখের চোখ মুখ লাল বর্ণ হয়ে যায়। তো মাথায় রক্তাধিক্যের জন্য রোগীর কিন্তু মাথায় যন্ত্রণা হবে। মাথায় যন্ত্রণা, মাথায় রক্তাধিক্য গ্যাস অম্বলের জন্য হয়। এবার হয়েছে গ্যাস অম্বলের জন্য মাথায় যন্ত্রণা, আপনি দিয়ে বসলেন এই অ্যালুমিনা সিলিকাটা, তাহলে রোগটা কি করে সারবে? লক্ষণভিত্তিক চিকিৎসা হয় হোমিওপ্যাথি, এটাও আগে বুঝতে হবে। তো এছাড়াও এই মাথায় যন্ত্রণার আরও সুন্দর লক্ষণ আছে। মানে মাথার এই সমস্যার জন্য মাথায় যখন যন্ত্রণা হয় তখন রুগীরা চোখের সামনে আগুনের ফুলকি দেখে, মনে হচ্ছে আগুনের ফুলকি ঘুরে বেড়ে বেড়াচ্ছে, ওই জুনি পোকার মতন। এটা কিন্তু থাকবে। এবার এই যে মাথায় যন্ত্রণা, এই মাথায় যন্ত্রণা একটা বৃদ্ধি উপশম আছে, সেটাও আমরা খুঁজি। তো এই ঔষধের রেমেডি রুগীদের মাথায় যন্ত্রণা উত্তাপে এবং ঘামে উপশমিত হয়। কি বললাম? উত্তাপে আর ঘামে। রুগীকে যদি গরম ছ্যাক ট্যাক দেওয়া হয় তাহলে উপশমিত হয়, বা কোনো প্রকার রুগীর যদি ঘাম হয় তাহলে মাথায় যন্ত্রণায় উপশমিত হয়। তো এর থেকে সহজভাবে আমি কি করে আপনাদের বোঝাবো? আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, মনোযোগী হন। যদি আমার ভিডিও বুঝতে চান, মনোযোগী হন, আপনার ভিডিও অবশ্যই কাজে লাগবে। এই ভিডিওটির সারমর্ম অবশ্যই আপনার কাজে লাগবে। যাই হোক, আমি নাম্বার 3তে বলি ফুসফুস। মানে লাংসের ফুসফুসের রোগেও এই রেমেডিটি ব্যবহার করা হয়। আপনি সেক্ষেত্রে কি লক্ষণ পাবেন? এবার এই ফুসফুসের রোগে লক্ষণ থাকবে বুকের মধ্যে, অর্থাৎ এই ফুসফুসের মধ্যে কিন্তু সেলেসা জমে। রোগীদের অবশ্যই সেলেসা জমে। শুধু সেলেসা জমে না, ওই বুকেই যে ফুসফুসে সেলেসা জমুক না কেন, সেখানে সুস্ফোটানোর মতো বেদনা হয় এবং বুকে কিন্তু ভীষণ দুর্বলতা অনুভব হয়, উইকনেস যেটাকে বলি। আর রুগীদের কাশি হয় এবং ওই কাশির সঙ্গে কিন্তু একেবারে আঠার মতো সেলেসা নির্গত হয়, মানে আঠালো সেলেসা নির্গত হয়। এটা মনে রাখতে হবে। তো যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনার বইপত্র খুঁজে বের করেন, আমি আপনাকে মিথ্যা কথা বলছি না, আপনি যে বই থেকে বের করবেন এই কথাগুলো মিলবে। নাম্বার 4-এ বলবো হাত পা। এবার এই হাত পায়ের রোগের ক্ষেত্রে আমরা কোন ধরনের লক্ষণগুলো পাবো? হাত পায়ের ক্ষেত্রে হাত পা ভারবোধ হয়, অসাড়বোধ হয় এবং মাঝে মধ্যে কিন্তু ঝাঁকি মেরে ওঠে। হাত পায়ের বিভিন্ন জায়গায় ঝাঁকি মেরে ওঠে এবং এর সঙ্গে আরও কিছু থাকে, সেটা হচ্ছে রুগীরা একটা অসহ্য যন্ত্রণা অনুভব করে হাত পায়ে। এবার এই অসহ্য যন্ত্রণা মানে খুব বেশি পরিমাণে যন্ত্রণা সেটা নয়, মানে এই সমস্যাগুলোর সঙ্গে একটা এমন তীক্ষ্ণ যন্ত্রণা থাকে হাত পায়ের মধ্যে, রুগীদের সেগুলো সহ্য করতে খুব কষ্ট হয়। নাম্বার 5-এ বলবো উদ্ভিদ। উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় শিরাস্ফীতি। উদ্ভিদ তো বেশি চর্মরোগ এদের হয় না, শিরাস্ফীতি, ওই যেটাকে বলা হয় ভেরিকোজ ভেইন একটা রোগ আছে। এই রোগের উপর ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। এই শিরাস্ফীতির জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়। স্নায়ুপথে ঝিনঝিন ভাব। এবার স্নায়ুটা কোথায়, স্নায়ুর পথ কোথায়? আমাদের সমস্ত শরীরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু স্নায়ু বা নার্ভ। এই নার্ভের মধ্যে রুগীদের কিন্তু ঝিনঝিন ভাব হয়। ওই যে অনেক রুগীরা বলে যে হাত পায়ের মধ্যে ঝিনঝিন ঝিনঝিন করে, মানে এই ঝিনঝিন করাটাই স্নায়ু পথে চলার পথে ঝিনঝিন করে। রুগীদের এই সমস্ত উপসর্গগুলো চাপে এবং স্পর্শে বাড়ে। মানে চর্মের উপর এরা কোনো প্রকার চাপ সহ্য করতে পারে না, তার জন্য চর্মের রোগের যে উদ্বেদী হোক বা শিরাস্ফীতি হোক, এরা চাপও সহ্য করতে পারে না আর স্পর্শ কিন্তু সহ্য করতে পারে না। নাম্বার 6-এ জানবো বৃদ্ধি উপশম। আমাদের এই রেমেডিটির সমস্ত উপসর্গগুলো ঠান্ডায় বাড়ে আর খাবার পরে বাড়ে, ঠিক আছে? বেশি যত ঠান্ডা হবে রোগ ব্যাধি তত বাড়বে, আর খাবার পরেই এই উপসর্গগুলো বাড়ে। আর শুয়ে পড়লে যদি রেস্ট নেয়
শুয়ে পড়ে, তাহলে কিন্তু সমস্ত রোগ ব্যাধিগুলো উপশমিত হয়। এবার আমি সর্বশেষ নাম্বার 7-এ বলবো ঔষধের শক্তি আর ডোজ। তো এই ঔষধটি লো পোটেন্সি ব্যবহার করবেন না। আমি প্রথমে বলে গেছি কেন করবেন না, এটার মধ্যেই থাকে যে বলাটা। আমি প্রথমে বলে গেছি যে পুরাতন রোগে, এই যে 3টি পুরাতন আমি রোগ বললাম, সেই পুরাতন রোগের ক্ষেত্রে আপনি লো পোটেন্সি ব্যবহার করলে কোনো উপকারই পাবেন না। আর নার্ভের রোগে উচ্চ শক্তি ব্যবহার করতে হয়, এটা তো নার্ভের উপর কাজ আছে ঔষধটির। তো এই ঔষধটি আপনি কমপক্ষে 200 থেকে শুরু করতে পারেন। 200 আর 1 mটা বেশি চলে, মানে 1000 সেন্টিসিমেল পোটেন্সির। এই দুটো পাওয়ারের কিন্তু বেশি চলে। তো এই দুটো পাওয়ারের যদি আপনি মানে ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করতে হবে। এবার সূক্ষ্ম মাত্রায় ডোজ কীভাবে বানাবেন সেটা আগে বলে দিই। তো সূক্ষ্ম মাত্রায় হ্যানিম্যানীয় নীতি অনুসারে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানাতে হলে আপনাকে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে, ঠিক আছে? এর মধ্যে কয়েক ফোঁটা আরএস দিতে হবে, রেকটিফাইড স্পিরিট। আরএস দেওয়ার পরে আপনি 200 পাওয়ারেরই নেন আর 1 m পাওয়ারেরই নেন, এর দিতে হবে 1 ড্রপ, ঠিক আছে? মানে 1 ফোঁটা, আগে ভালো করে ঝেঁকে নিতে হবে। 1 ফোঁটা দেওয়ার পরে কিছুক্ষণে ঝাঁকলে আপনার ঔষধটি কিন্তু রেডি হয়ে যাবে। এবার যদি আপনি এই 200 শক্তি ব্যবহার করতে চান, তাহলে আপনি দিনে একবার ব্যবহার করুন। আর যদি 1 m শক্তি ব্যবহার করতে চান, তাহলে সপ্তাহে 2টো বা 3টে ডোজ ব্যবহার করতে পারেন। তাতেই রোগী কিন্তু আর রোগের দিকে এগোবে। তো আর একটা কথা বলি, সেটা হচ্ছে সিক্রেট কথা। সেটা হচ্ছে কি, যে আপনি যখন এই সূক্ষ্ম মাত্রায় মানে এই পন্থায় ঔষধ তৈরি করে নেবেন, তখন রুগীদের কিন্তু এই একবারের জায়গায় দুবার ব্যবহার করা যায়। কেননা এই 1 ফোঁটায় 500 ml জলে অনেকবার ঔষধ খাওয়াতে পারবেন। আপনার এটা বৃহৎ মাত্রায় ঔষধ হয় না, সূক্ষ্ম মাত্রায় ঔষধ হয়। যদি আপনি প্রয়োজন বোধে চান যে অনেক রুগীদের রোগের প্রবণতা বেশি, মানে সহ্য শক্তি কম থাকে, তো তাদের ক্ষেত্রে দিনে একবার ঔষধ দিলে রোগীরা কন্ট্রোলে আসে না। হয়তো 5-6 ঘন্টা ভালো থাকে বা 12 ঘন্টা ভালো থাকে। মনে করেন সকালে ঔষধ খেয়েছে, বিকাল পর্যন্ত ভালো থাকলো। এবার তারপরে আপনাকে 24 ঘন্টা তো কভার করতে হবে। তো বিকাল বা সন্ধ্যার পরে যে আবার রোগ বাড়ে, তো তখন যদি এইভাবে মানে দ্বিতীয় ডোজ খাইয়ে দেন, আপনার ঔষধের পরিমাণটা তো বাড়ছে না, মানে সূক্ষ্ম মাত্রায় বৃহৎ মাত্রা হচ্ছে না। তাহলে কী হবে, আপনার সুবিধা হবে ওই রোগীকে আরোগ্য করতে, সূক্ষ্ম মাত্রায় যদি ঔষধ ব্যবহার করেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।